আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের আইসিটি বইয়ের অধ্যায় 2 বা দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টির পার্ট 1 সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি। অর্থাৎ আমরা কিন্তু গত অধ্যায়টাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন কথা জানতে পেরেছি। আজকে আমরা এই অধ্যায়ে আমরা এখন জানতে পারবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে। তো আমরা যন্ত্রপাতি অধ্যায়ের পার্ট 1-এ যাব। তার আগে আমরা এখানে এই অধ্যায় শেষে আমরা কি কি সম্পর্কে জানতে পারবো সেটা কিন্তু বলা হয়েছে, যে কম্পিউটার কেমন করে কাজ করে তা বর্ণনা করতে পারবো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্র ব্যবহার করা হয় সেগুলো বর্ণনা করতে পারবো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্র ব্যবহৃত হয় তার কাজ ব্যাখ্যা করতে পারবো, হার্ডওয়্যার আর সফটওয়্যার কি তা ব্যাখ্যা করতে পারবো। এখানে কিন্তু এই অধ্যায় শেষে আমরা ফলাফলটা আমরা কিভাবে হচ্ছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে, ফলাফল কি তা এখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। তো এখন আমরা পার্ট 1 পড়ে ফেলি। পার্ট 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে তার পিছনে যে যন্ত্রটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটি হচ্ছে কম্পিউটার। আমরা আগেই বলেছি, কম্পিউটার বললে এক সময় আমাদের সামনে টেলিভিশন স্ক্রিনের মতো একটা মনিটর, কিবোর্ড আর বাক্সের মতো একটা সিপিইউ এর ছবি ভেসে ওঠে, কারণ আমরা সবাই সেটা দেখে সবচেয়ে বেশি অভ্যস্ত। আজকাল কম্পিউটার বললেই বড় একটা খোলা বইয়ের মতো ল্যাপটপের ছবি ভেসে ওঠে, কিন্তু এছাড়াও আরও অনেক রকম কম্পিউটার আছে। ছবিতে যা দেখানো হলো, এখানে তোমাদের কিছু কম্পিউটারের নাম বলেছে, আমরা কম্পিউটারের নামগুলো একটু দেখে ফেলবো। এগুলো কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে, যেমন সুপার কম্পিউটার, তারপর মিনি কম্পিউটার, তারপর ডেস্কটপ, তারপর ল্যাপটপ, তারপর ট্যাবলেট পিসি, স্মার্টফোন। এখানে কিন্তু 6 ধরনের কম্পিউটারের কথা বলা হয়েছে, আশা করি তোমরা বুঝছো। এরপর বলছে কম্পিউটার যন্ত্রটি কেন সারা পৃথিবীতে এত বড় পরিবর্তন আনতে পারে, আমরা ইতিমধ্যে সেটা তোমাদের বলেছি। যন্ত্রপাতিগুলো তৈরি করা হয় একটা নির্দিষ্ট কাজ করার জন্য। স্ক্রুড্রাইভার দিয়ে শুধু স্ক্রু খোলা যায়, গাড়ি দিয়ে মানুষ যাতায়াত করে, আমরা গাড়ি দিয়ে স্ক্রু খুলতে পারবো না, কিংবা স্ক্রুড্রাইভার দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না। কিন্তু কম্পিউটার অন্যরকম যন্ত্র, সেটা দিয়ে ভিন্ন ভিন্ন অসংখ্য কাজ করা যায়। কম্পিউটার দিয়ে একদিকে যেরকম হিসাব নিকাশ করা যায়, অন্যদিকে সেটা ব্যবহার করে ছবিও আঁকা যায়। কাজে অনেক কাজ করার উপযোগী একটা যন্ত্র যে পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে তাতে অবাক হওয়ার কি আছে। অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে সংক্ষিপ্তকারে বলা হয়েছে যে কম্পিউটার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়, যাই এই কারণে কিন্তু কম্পিউটার পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে ফেলতেই পারে। এরপর তোমরা সবাই নিশ্চয়ই জানতে চাও কম্পিউটার কেমন করে কাজ করে। তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে কম্পিউটার কাজ করার পদ্ধতিটা খুবই জটিল, কিন্তু আসলে সেটি সত্য নয়। কম্পিউটারের কাজ করার মূল পদ্ধতিটা খুবই সহজ। নিচে তোমাদের একটা কম্পিউটারের কাজ করার ছবি দেখানো হলো। এখানে একটা কাজ করার কম্পিউটারে এটা কিন্তু একটা কাজ কিভাবে করে এটা একটা ছবিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমরা ছবিটার বর্ণনা সম্পর্কে আগে আলোচনা করি। ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ এর 5টি মূল অংশ রয়েছে, যথা ইনপুট ইউনিট, তারপর আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট, প্রসেসর ও কন্ট্রোল ইউনিট। যখন ইনপুট ইউনিট দিয়ে কম্পিউটারের ভিতরে উপাত্ত বা ডেটা দেওয়া হয়, তখন কম্পিউটারের মেমোরিতে সেগুলো জমা রাখা হয়। প্রসেসর মেমোরি থেকে উপাত্ত নিয়ে সেগুলো প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে ফলাফল মেমোরিতে জমা রাখে। কাজ শেষ হলে আউটপুট ইউনিট দিয়ে তোমাকে তথ্য বা ইনফরমেশন ফিরিয়ে দেয় এবং কন্ট্রোল ইউনিট পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা কিন্তু ছবিটার বর্ণনাটা আশা করি বুঝছি। আমরা একটু যদি ভালো করে বুঝতে চাই, তো এখানে 5টা ইউনিট বা 5টা কাজ মূল অংশ বলেছে, 5টি মূল অংশ রয়েছে। একটা হচ্ছে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি, তারপর প্রসেসর বা প্রসেসিং, তারপর কন্ট্রোল ইউনিট। তো এখানে প্রথম কাজটা হচ্ছে ইনপুট ইউনিট। এই ইনপুট ইউনিটে হচ্ছে কোনো একটা তথ্য বা ডেটা বা উপাত্ত হচ্ছে দেয়া হয়, তারপর সেটা হচ্ছে মেমোরিতে জমা হয়ে যায়। এবং এই প্রসেসর বা প্রসেসিং হচ্ছে মেমোরি থেকে প্রসেসর হচ্ছে উপাত্ত নিয়ে সেগুলো হচ্ছে সেই ফলাফল, যেটা এই উপাত্তটার ফলাফল, এই ফলাফলটা আবার মেমোরিতে জমা রেখে দেয়। তারপর কাজ শেষ হওয়ার পর আউটপুট এই ইউনিটটা হচ্ছে তোমাকে সেই ফলাফলটা
ফিরিয়ে দেয়, অর্থাৎ যে ফলাফলটা থাকে সেই ফলাফলটা ফিরায় দেয়, এবং মূল সম্পূর্ণ কাজটা প্রক্রিয়াটা হচ্ছে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট। তো আমরা কন্ট্রোল ইউনিটটাকে মেইন হচ্ছে বা মূল কম্পিউটার কাজ করার মূল অংশ বলতে পারি। কিন্তু এই 5টা মূল অংশই কিন্তু কম্পিউটারে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চিত্রটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, অনেক সময় এই চিত্রটা কিন্তু অঙ্কন করতেও দিতে পারে। চিত্রটা তোমরা হচ্ছে ইনপুট, আউটপুট, মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং মাঝখানে থাকবে প্রসেসিং বা প্রসেসরও তোমরা দিতে পারো। এরপর আমরা নিচের পৃষ্ঠাতে চলে যাই। তোমরা যারা কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কম্পিউটারের কিবোর্ড কিংবা মাউস হচ্ছে ইনপুট দেওয়ার মাধ্যম। এটা দিয়ে আমরা কম্পিউটারের ভেতরে উপাত্ত পাঠাই, কম্পিউটার কাজ শেষ হলে তার ফলাফল মনিটরে দেখায় কিংবা প্রিন্টারে প্রিন্ট করে দেয়। কাজেই এগুলো হচ্ছে আউটপুট পাঠানোর মাধ্যম। কম্পিউটারের মেমোরি কিংবা প্রসেসর আমরা বাইরে থেকে দেখতে পাই না, সেগুলো ভেতরে থাকে। অর্থাৎ আমরা বুঝলাম যে কম্পিউটারের ইনপুট, এই ডিভাইস বা ইনপুট যে মাধ্যমগুলো বলা হয়েছে সেগুলো হতে পারে কিবোর্ড, যেমন কিবোর্ডে আমরা কোনো তথ্য লিখে বা ডেটা লিখে হচ্ছে কম্পিউটারে ইনপুট করলাম। তারপর প্রিন্টার বা মনিটর হচ্ছে ফলাফল দেখায়, তাই এটাকে আমরা আউটপুট মাধ্যম বলতে পারি। তারপর আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে এখানে কিবোর্ড, মাউস, মনিটর এবং প্রিন্টারের কথা বলেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো ছাড়াও আরও অনেক ধরনের যন্ত্রপাতি থাকতে পারে। পরের পার্টগুলোতে আমরা সেই বিষয়গুলোর কথা বলবো। কম্পিউটার কিভাবে কাজ করে সেটা আমরা বলেছি, কিন্তু কিভাবে একই কম্পিউটার কখনো ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়, আবার কখনো গান শোনার কাজে ব্যবহৃত হয়, কিংবা কখনো জটিল হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয় সেটি এখনো বলিনি। সেই বিষয়টির কথা যদি না জানো তাহলে কম্পিউটার সম্পর্কে তোমার জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে। এখন আমরা তাহলে কম্পিউটারে কাজ করার পদ্ধতিটা আরো বিস্তারিতভাবে জানবো। তো একটু আগে আমরা ইনপুট, আউটপুট, মেমোরি আর প্রসেসরের কথা বলেছি। সেগুলো হচ্ছে কোনো না কোনো যন্ত্রপাতি। কম্পিউটারের যন্ত্রপাতির এই অংশগুলোকে বলে কম্পিউটারের হার্ডওয়্যার। তাহলে এই অংশটা কিন্তু তোমরা দাগিয়ে রাখতে পারো, এই অংশটা কিন্তু তোমরা দাগিয়ে ফেলতে পারো যে কম্পিউটারের হার্ডওয়্যার কি, এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে। কম্পিউটার দিয়ে কাজ করার সময় তার মেমোরিতে নির্দিষ্ট ধরনের উপাত্ত রাখতে হয়, সেগুলো প্রসেসরে গিয়ে প্রসেসরকে দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করাতে পারে, সেইগুলোকে বলে সফটওয়্যার। অর্থাৎ সফটওয়্যার আমরা মূলত জানলাম যে কম্পিউটার দিয়ে কাজ করার সময় আমরা মেমোরিতে কিন্তু নির্দিষ্ট ধরনের উপাত্ত রাখতে হয়, সেই উপাত্তগুলো হচ্ছে প্রসেসরে গিয়ে প্রসেসরকে ভিন্ন ভিন্ন কাজ করায়। এই কাজ করানোর গুলোকেই বলা হচ্ছে সফটওয়্যার। তাই যখন একটা কম্পিউটার দিয়ে জটিল হিসাব নিকাশ করা হয় তখন হিসাব নিকাশ করার সফটওয়্যার ব্যবহার করতে হয়, আবার যখন ছবি আঁকতে হয় তখন ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করতে হয়। তারপর বলা হয়েছে মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী সুপার কম্পিউটার থেকেও বেশি ক্ষমতাশালী, তাই কখনো একজন মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা ঠিক নয়। তারপর হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উদাহরণ দেওয়ার জন্য সহজ করে এভাবে বলা যায়, একটা শিশু যখন জন্ম নেয় তখন সে নিজে থেকে কিছুই করতে পারে না, তার কারণ তার মস্তিষ্ককে বলা যায় সফটওয়্যার বিভিন্ন হার্ডওয়্যার। শিশুটি যখন তোমাদের বয়সী হয় তখন সে তোমাদের মতো অনেক কাজ করতে পারে, বলা যেতে পারে তার হার্ডওয়্যারে অনেকগুলো সফটওয়্যার এখন ঢোকানো হয়েছে, তাই সে কাজগুলো করতে পারছে। আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা হলে মস্তিষ্ককে অপমান করা হয়। মানুষের মস্তিষ্ক কিন্তু পৃথিবীর চমকপ্রদ এবং অসাধারণ একটি বিষয়। তাহলে এখান থেকে আমরা মূলত কম্পিউটারের কাজ করা এবং এখানে শেষের দিকে কিন্তু মানুষের বুদ্ধিমত্তা সম্পর্কে বলা হয়েছে যে কম্পিউটারে কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারকে আমরা কিন্তু এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে যে সুপার কম্পিউটার কি। সুপার কম্পিউটার হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী কম্পিউটার। এই ক্ষমতাশালী কম্পিউটারের থেকেও মানুষের বুদ্ধিমত্তা এর চেয়েও বেশি শক্তিশালী বা সর্বশ্রেষ্ঠ আমরা বলতে পারি। মানুষের মস্তিষ্ককে যদি কম্পিউটারের সাথে তুলনা করা হয় তাহলে কিন্তু এটা অনেক ঠিক হবে না, কারণ মানুষের বুদ্ধিমত্তা অনেক উপরে, যেটা প্রচুর ক্ষমতাশালী। এখানে যেমন একটা উদাহরণ দিয়েছে যে একটা শিশু যখন জন্ম নেয় তখন তার মধ্যে কিন্তু শুধু হার্ডওয়্যার থাকে, অর্থাৎ তার দেহের অংশগুলো থাকে, কিন্তু তার মধ্যে কিন্তু কোনো কাজ করার ক্ষমতা বা কোনো সফটওয়্যার থাকে না। তারপর যখন তোমাদের বয়সী কিশোর হবে
তখন কিন্তু তার মধ্যে কাজ করার কোনো উপায় থাকে, অর্থাৎ তার হার্ডওয়্যারে কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। এটা কিন্তু একটা উদাহরণ দিয়ে দিয়েছে। আশা করি এই উদাহরণের মাধ্যমে তোমরা কম্পিউটার সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পেয়েছো। কিন্তু সবশেষে কিন্তু আবারও তোমাদের বলা হচ্ছে যে মানুষের মস্তিষ্ক পৃথিবী একটা চমকপ্রদ এবং অসাধারণ বিষয়, তাই মস্তিষ্ককে অপমান করা হবে যদি কম্পিউটারের সাথে তুলনা করা হয়। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এরপরে তোমাদের শেষে একটি কাজ দেওয়া হয়েছে, তোমরা 4 জন করে একটি দল তৈরি করো। একজন ইনপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে, একজন আউটপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে, অন্য দুজনের একজন হবে মেমোরি, অন্যজন হবে প্রসেসর। তোমাদের শিক্ষক দুটি সংখ্যা লিখে ইনপুট ডিভাইসকে দিবেন, সে মেমোরিতে সেটা জানাবে, তারপর প্রসেসর মেমোরি থেকে সেটি জেনে নিয়ে সংখ্যা দুটো যোগ করে আবার মেমোরিকে বলবে, আউটপুট ডিভাইস মেমোরি থেকে সেটি জেনে নিয়ে শিক্ষককে ফেরত দিবে। বিভিন্ন দল একই সাথে শুরু করে দেখো কারা দ্রুত করতে পারে। অর্থাৎ এখানে তোমাদের কম্পিউটারের কাজগুলো মানুষ বা শিক্ষার্থীদের দ্বারা করতে বলা হয়েছে। তোমরা কিন্তু এটা করতে পারো। যেমন হচ্ছে তোমরা 4 জন করে একটা দল তৈরি করলে এবং শিক্ষকের সহায়তায় কম্পিউটারের কাজটা শিক্ষার্থীরা মিলে পরিচালনা করলা। আশা করি তোমরা এই কাজটা করবা তোমাদের বিদ্যালয়ে। তাহলে আমাদের কিন্তু এই পার্ট 1 সম্পর্কে আলোচনা আজকে শেষ হলো। তোমাদের অধ্যায় 2 এর হচ্ছে পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। পার্ট 2 এর নাম হচ্ছে কম্পিউটার খেলা। এই পার্টটাতে কিন্তু তোমাদের ওই পার্ট 1 এ একটা কাজ দেওয়া হয়েছিল, সেই কাজটা আমরা এখানে কিন্তু কাজটা সম্পর্কে একটু বর্ণনা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে শিক্ষার্থীদের মাঝে একটা খেলা, কম্পিউটারের খেলা একটা বলা হয়েছে। তোমরা কিন্তু এই খেলাটা অবশ্যই শিক্ষকের সহায়তায় খেলবা তোমাদের বিদ্যালয়ে। এই পাঠে শিক্ষার্থীরা কম্পিউটার হিসেবে কাজ করবে। প্রথমে একটি কাগজের নিচে সফটওয়্যারটি লিখবে। অর্থাৎ এখানে কিন্তু একটা খেলা খেলার জন্য প্রস্তুত বলা হয়েছে, যেমন ইনপুট, তারপর মেমোরি, প্রসেসর, আউটপুট। এভাবে কিন্তু এগুলো হচ্ছে তোমাদের কম্পিউটারের কাজগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা প্রথমে খেলাটার নিয়ম জানি। প্রথম সংখ্যাটি ইনপুট থেকে মেমোরিতে গ্রহণ করবে। অর্থাৎ একটা সংখ্যা, এই সংখ্যাটা ইনপুট মেমোরি থেকে গ্রহণ করো। তারপর 2, মেমোরির সংখ্যাটি প্রসেসরকে দাও তার সাথে 10 যোগ করার জন্য। অর্থাৎ আমরা ধরলাম 2, এই সংখ্যাটা ইনপুট মেমোরিতে দিলাম, মেমোরি প্রসেসরকে দিবে এবং প্রসেসর 10 যোগ করার জন্য প্রসেসরকে দিবে। তারপর যোগফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো। এই যোগফল হচ্ছে 10 আর 2 যোগ করলে হচ্ছে 12। এই 12 যোগফলটা হচ্ছে মেমোরিতে আবার গ্রহণ করা লাগবে। তারপর মেমোরির থেকে যোগফলটি প্রসেসরকে দিয়ে 2 গুণ করার জন্য, তাহলে মেমোরি থেকে আবার প্রসেসরকে দেওয়া হবে 2 গুণ করার জন্য। 12কে যদি আমরা 2 গুণ করি তাহলে সেটা উত্তর হবে 24। তারপরে বলা হয়েছে গুণফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো, প্রসেসর থেকে আবার মেমোরিতে গ্রহণ করতে হবে। তারপর গুণফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও, সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য। অর্থাৎ গুণফলটিকে, যে গুণফল আছে এই গুণফলটাকে হচ্ছে তোমার মেমোরি থেকে প্রসেসরকে আবার দিতে বলা হয়েছে এবং প্রসেসর শুরুতে যে সংখ্যাটা নিয়েছিলাম এটাকে বিয়োগ করবে। অর্থাৎ 24 আমাদের উত্তর ছিল, 24 থেকে 2 বিয়োগ করলে উত্তর আসবে 22। তারপর বলা হয়েছে বিয়োগফল প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করে, এই বিয়োগফলটা আবার প্রসেসর মেমোরিকে দিয়ে দিবে। তারপর বলা হয়েছে বিয়োগফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও, সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য। অর্থাৎ এই বিয়োগফলটি আবার মেমোরি থেকে প্রসেসরকে দিতে বলা হয়েছে এবং প্রসেসর সেই প্রথম সংখ্যাটাকে আবার বিয়োগ করবে। অর্থাৎ 22 থেকে 2 বিয়োগ করলে 20। তারপর বলা হয়েছে বিয়োগফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো। অর্থাৎ বিয়োগফলটা এই প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করতে বলা হয়েছে এবং মেমোরি থেকে বিয়োগফলটি আউটপুটে দাও। অর্থাৎ আউটপুটে দিল, তাহলে এখানে ইনপুট, তারপর বলা হয়েছে সে একজন ইনপুট, একজন আউটপুট, একজন মেমোরি এবং অন্য একজন প্রসেসর হবে। শ্রেণীর সব শিক্ষার্থীদের 4 জন করে অনেকগুলো দলে ভাগ করে দিতে হবে। প্রথম শিক্ষক ইনপুটকে সফটওয়্যারটি দিবেন, তারপর ইনপুট সফটওয়্যারটি মেমোরিকে দিবে। মেমোরিতে সফটওয়্যার লোড হওয়ার পর শিক্ষক যে কোনো একটা সংখ্যা ইনপুটকে দিবেন, তারপর ইনপুট সংখ্যাটি মেমোরিতে দিবে। মেমোরি সংখ্যাটি নিয়ে সফটওয়্যার ধাপগুলো একটি একটি করে প্রসেসরকে জানাবে। 10টি ধাপ শেষ করার পর মেমোরি ফলাফলটি আউটপুটকে দিবে, আউটপুট সেটি শিক্ষককে জানাবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা খেলাটার
মূল ধারণাটা বুঝিয়ে দিলাম। এরপর বলা হয়েছে শিক্ষক ফলাফলটি পরীক্ষা করে দেখবেন সেটি সঠিক উত্তর হয়েছে কিনা। সঠিক উত্তর 20। এটা কিন্তু একটা গণিতের তোমাদের একটা নিয়ম বলতে পারো। যে কোনো সংখ্যা নিলেই তুমি বারবার যে কোনো 1 থেকে 10 যে কোনো সংখ্যা দিয়ে তুমি কিন্তু বারবার এটা প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকবার তোমার উত্তর আসবে 20। তাহলে এটা কিন্তু কম্পিউটার খেলা। এখানে কম্পিউটার কাজ করার পদ্ধতিটা কিন্তু এই খেলাটার মাধ্যমে আমরা খুব ভালোভাবে জানতে পারবো। তো আশা করি তোমরা সবাই এই খেলাটি তোমাদের সহপাঠীদের সাথে খেলবে। তারপর বলা হয়েছে বিষয়টি কিভাবে হচ্ছে শিক্ষার্থীরা বুঝে যাওয়ার পর তাদেরকে উৎসাহ দেওয়া হবে তারা নিজেরাই যেন এক ধরনের সফটওয়্যার লিখে সেগুলো ব্যবহার করে। এখানে সফটওয়্যারটি সোজা বাংলায় লেখা হয়েছে। সত্যিকারের কম্পিউটারে সেগুলো কম্পিউটারের ভাষায় লিখতে হয়, সেটাকে বলা হয় প্রোগ্রামিং করা। তোমরা যখন বড় হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন তোমরা নিজেরাই সুন্দর সুন্দর প্রোগ্রাম লিখতে পারবে। অর্থাৎ এখানে প্রোগ্রামিং করা বা আমরা কিন্তু বাংলা ভাষায় কম্পিউটারের কাজগুলো বুঝতেছি, কিন্তু কম্পিউটারে কিন্তু বাংলাতে বলা হয় না। কম্পিউটারে একটা নিজস্ব ভাষা রয়েছে, এই ভাষাটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং করা। তোমরা যদি আরো বড় হও তাহলে কিন্তু এই প্রোগ্রামিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা, তখন তোমরা নিজেরাই প্রোগ্রামিং করতে পারবা। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে যে প্রোগ্রামটি পড়ে বুঝতে পারি কিনা। কম্পিউটার কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে এখানে কি কি লিখছে, যেমন ইনক্লুড, স্টোরিও, এইচ, তারপর গ্রেটার দেন হচ্ছে হ্যাশ, ইনক্লুড, লেস দেন, কনিও, ডট, এইচ, গ্রেটার দেন, এরকম কিন্তু বিভিন্ন প্রোগ্রামিং দিয়েছে, যেমন প্রিন্ট, রেজাল্ট অফ, %d। এগুলো কিন্তু আমরা কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু কম্পিউটার এগুলো ঠিকই বুঝতে পারে। এটাকেই মূলত বলা হচ্ছে প্রোগ্রামিং। এটা হচ্ছে একটা প্রোগ্রামিং উদাহরণ। তোমরা পরবর্তীতে বড় ক্লাসে যখন উঠবে তখন কিন্তু এই প্রোগ্রামিং সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারবে। তো তোমাদের এই দ্বিতীয় পার্টটি কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে। এরপরের ভিডিওতে আমরা তোমাদের পার্ট 3 সম্পর্কে আলোচনা করব, যেটার হচ্ছে ইনপুট ডিভাইস। এরপরের ভিডিওতে আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে খুব বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি সবাই এরপরের ভিডিওটি দেখবে। আজকে এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।